আন্ডারস্ট্যান্ড দ্য প্রজেক্ট, রিকোয়ারমেন্টস, রিসার্চ অ্যান্ড প্ল্যানিং। আজকের লেকচারে আমরা আমাদের প্রজেক্টের রিকোয়ারমেন্টস সম্পর্কে জানব, বিভিন্ন রিসার্চ সম্পর্কে জানব, ইউআই ইউএক্স তৈরি করার জন্য যে রিসার্চগুলো দরকার হয় সেই রিসার্চগুলো সম্পর্কে জানব এবং একটা প্ল্যানিং করব, ইউআই ইউএক্সের একটা প্ল্যানিং করব এবং সেই প্ল্যানিং করতে আমাদের কী কী লাগবে সব কিছুই আমরা দেখব আজকের লেকচারে। বিফোর জাম্পিং টু দ্য প্রজেক্ট শুরু করার পূর্বে আমাদের মেইনলি তিনটা কাজ করতে হবে। সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে হবে, রিসার্চ অ্যাবাউট প্রজেক্টটা সম্পর্কে রিসার্চ করতে হবে রিকোয়ারমেন্টস থেকে, কারণ সমস্ত রিকোয়ারমেন্টস অ্যাট দ্য বিগিনিং ক্লায়েন্টস আমাকে দিয়ে দিবে না। ক্লায়েন্টস আমাকে একটা বেসিক রিকোয়ারমেন্ট দিবে, সেই রিকোয়ারমেন্টসের উপর ভিত্তি করে আমাদেরকে রিসার্চ করতে হবে এবং রিসার্চ করে একটা ফাইনাল আউটপুট বা ফাইনাল রিকোয়ারমেন্টস তৈরি করতে হবে, যেটার নাম এসআরএস বলতে পারেন আপনি, সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশান। অ্যান্ড ফাইনালি আমরা একটা প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করার প্ল্যান তৈরি করতে পারি। ইমপ্লিমেন্টেশনে যাওয়ার পূর্বেই আমাদের এই তিনটা ফেজ আসবে। হোয়াট ইজ দ্য প্রজেক্ট অ্যাবাউট, আমাদের প্রজেক্টটা কী বিষয়ে। ফার্স্ট ভিডিওতে আমরা প্রজেক্টের একটা ডেমো দেখেছিলাম, কিন্তু এখন আমরা ডেমো দেখব না, আমরা ওই আপনাদেরকে দেখানোর জন্যই ডেমোটা তৈরি করেছিলাম। এবার ভুলে যেতে হবে যে আমাদের কোনো ডেমো অলরেডি আছে। আমাদের একটাই কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই এতটুকু রিকোয়ারমেন্টস আমাদেরকে ক্লায়েন্ট প্রোভাইড করেছে এবং এই রিকোয়ারমেন্টসের উপর ভিত্তি করে আমাদেরকে সিস্টেমটা তৈরি করতে হবে। তাহলে রিকোয়ারমেন্টসটা কী বলছে প্রথমে সেটা শুনে নেওয়া যাক। দ্য প্রজেক্ট ইজ এ নাম্বার সিস্টেম কনভার্টার। ওকে, আমাদের একটা নাম্বার সিস্টেম কনভার্টার তৈরি করতে হবে। উই হ্যাভ টু বিল্ড অ্যান অ্যাপ্লিকেশন হুইচ ক্যান কনভার্ট অ্যানি নাম্বার টু অ্যানি নাম্বার। অ্যানি নাম্বার টু অ্যানি নাম্বার বলতে যেটা বোঝানো হচ্ছে, একটা নাম্বার সিস্টেম থেকে যে কোনো চারটা নাম্বারে বা তিনটা নাম্বার সিস্টেমে কনভার্ট করা যাবে। বাইনারি থাকলে ডেসিমালে করা যাবে, অক্টালে করা যাবে, হেক্সাডেসিমালে করা যাবে। অক্টালে থাকলে বাইনারিতে করা যাবে, ডেসিমালে করা যাবে, হেক্সাডেসিমালে করা যাবে। এভাবে প্রত্যেকটা নাম্বার সিস্টেমে কনভার্ট করা যাবে। দ্য অ্যাপ্লিকেশন হ্যাভ অলসো দ্য অ্যাবিলিটি টু কনভার্ট অ্যানি টেক্সট টু বাইনারি অ্যান্ড মিনিংফুল বাইনারি টু ইকুইভ্যালেন্ট টেক্সট। তার মানে ইউজার যে কোনো টেক্সট, যে কোনো লাইন ইনসার্ট করলে, যেমন হোয়াট ইজ দ্য প্রজেক্ট অ্যাবাউট, এই কথাটা ইনসার্ট করলে এর ইকুইভ্যালেন্ট বাইনারি, অর্থাৎ আমাদের কম্পিউটার যেটা বুঝতে পারে সেরকম একটা কিছু আউটপুট দিবে। আবার ওই সঠিক একটা বাইনারি নাম্বার যদি ইনপুট দেয়, তাহলে ওই নাম্বারের বিপক্ষে, ওই বাইনারির বিপক্ষে যেই টেক্সটটা থাকবে সেই টেক্সটটা আউটপুট দিতে পারতে হবে। অ্যাপ্লিকেশন ইন্টারফেস মাস্ট বি ক্লিনার অ্যান্ড অ্যাক্সেসিবল ফর এনি কাইন্ড অফ ডিভাইস। মানে অ্যাপ্লিকেশনের ইন্টারফেসটা ক্লিয়ার থাকতে হবে এবং যে কোনো মোবাইল ডিভাইস বলেন বা ডেস্কটপ ডিভাইস বলেন, ল্যাপটপ ডিভাইস বলেন, যে কোনো ডিভাইস থেকে অ্যাক্সেস করা যাবে। দিস অ্যাপ্লিকেশন উইল বি ডেলিভার্ড থ্রু ওয়েব প্ল্যাটফর্ম। এটা একটা ওয়েব অ্যাপ্লিকেশন হবে, মোবাইল অ্যাপ্লিকেশন হবে না, শুধুমাত্র ওয়েব নিয়েই কাজ করতে হবে। ইউজার অফ দিস অ্যাপ্লিকেশন উইল হ্যাভ দ্য নলেজ অফ নাম্বার সিস্টেম অ্যান্ড বাইনারি। এখানে ইউজার সম্পর্কেও কিছু কথা বলে দিয়েছে যে এই অ্যাপ্লিকেশনটা কারা ব্যবহার করবে। যারা এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবে তাদের নাম্বার সিস্টেম সম্পর্কে অথবা বাইনারি নাম্বার সম্পর্কে একটা ধারণা থাকবে। তার মানে স্মার্ট পিপলরাই এবং এডুকেটেড পিপলরাই এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবে। উই নিড লেস ইউজার ইন্টারাকশন বাট বেস্ট রেজাল্ট। আমাদের যত কম সম্ভব ইউজার ইন্টারাকশন তৈরি করতে হবে। যেমন এই যে বললাম, চার ধরনের নাম্বারেই কনভার্ট করতে পারবে। এই ক্ষেত্রে আমরা চারটা ডিফারেন্ট পেজে প্রত্যেকটা কাজের পরে সাবমিট বাটন রেখে কাজ করতে পারি, আবার সব কিছু ডাইনামিক করতে পারি, যেটা আমরা ফার্স্ট লেকচারে দেখেছিলাম আউটকামটা। তো অনেকভাবে করা যেতে পারে, তবে আমাদের ফোকাসে রাখতে হবে যেন কম ইন্টারাকশন করে ইউজার কম বাটনে ক্লিক করে সঠিক বেস্ট রেজাল্টটা তারা পায়। এটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে ডিজাইন করার সময়। তাহলে এই হচ্ছে একটা প্রজেক্টের ক্রাইটেরিয়া বা প্রজেক্টের ডেসক্রিপশন। এটা কিন্তু কোনো টেকনিক্যাল পিপল আমাদেরকে দিবে না, এটা দিবে নন টেকনিক্যাল পিপল। এখান থেকে টেকনিক্যাল ফিল্ডসগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং একটা এসআরএস তৈরি করতে হবে। যদিও আমরা এই ডেমো ক্যাম্পের ভেতরে এসআরএস তৈরি করা শেখাবো না, কারণ এটা একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের পোর্শন এবং এটা নিয়ে একটা 4 মাসের বা 6 মাসের কোর্সই হয়। তো এত কিছুতে আমরা যাবো না, আমরা একটা বেসিক রিকোয়ারমেন্টস, আমাদের বোঝার জন্য একটা রিকোয়ারমেন্টস তৈরি করব। তাহলে প্রথম কাজ হচ্ছে একটা প্রজেক্ট আসার পরে তার রিকোয়ারমেন্টস ফাইন্ড আউট করা। একটা প্রজেক্টের রিকোয়ারমেন্টস প্রপারলি ফাইন্ড আউট না করতে পারলে আপনি কখনোই তার এস্টিমেশন করতে পারবেন না, টাইম এস্টিমেশনও করতে পারবেন না, বাজেট এস্টিমেশনও করতে পারবেন না, এমনকি রিস্ক এস্টিমেশনও করতে পারবেন না। তাই সঠিকভাবে একটা প্রজেক্ট নেওয়ার পূর্বে প্রথমে ক্লায়েন্টকে প্রচুর প্রশ্ন করুন, ক্লায়েন্টকে প্রশ্ন করার পরে নিজে সেটা নিয়ে রিসার্চ করুন, অ্যান্ড ফাইনালি একটা রিকোয়ারমেন্টস দাঁড় করান যে আপনার এটা করতে কী কী লাগবে। যখন আপনার কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকবে, শুধুমাত্র তখনই আপনি এর টাইম এবং বাজেট এস্টিমেট করতে পারবেন। সো আমরা
বেসিক একটা রিকোয়ারমেন্টস গ্যাদার করব। আমি আগেই বলেছি ডেমো ক্যাম্পে অ্যাটলিস্ট আমরা রিকোয়ারমেন্টস গ্যাদারিং প্রসেসটা সম্পর্কে যাব না। আমি আপনাদের জন্য রিকোয়ারমেন্টস গ্যাদার করেছি, সেই রিকোয়ারমেন্টসগুলো এখানে লিস্টিং করছি। সো নাম্বার সিস্টেম কনভার্টার হতে হবে, অবশ্যই একটা কনভার্টার, দিস ইজ দ্য বেসিক রিকোয়ারমেন্ট। এরপরে ডেসিম্যাল টু অল, মানে ডেসিম্যাল থেকে অক্টাল, হেক্সাডেসিম্যাল এবং বাইনারিতে কনভার্ট হতে হবে। বাইনারি টু অল, বাইনারি থেকে ডেসিম্যাল, অক্টাল এবং হেক্সাডেসিম্যালে কনভার্ট হতে হবে। অক্টাল টু অল, অক্টাল থেকে ডেসিম্যাল, বাইনারি এবং হেক্সাডেসিম্যালে কনভার্ট হতে হবে। হেক্সাডেসিম্যাল টু অল, হেক্সাডেসিম্যাল থেকে ডেসিম্যাল, বাইনারি, অক্টাল, এই তিনটা নাম্বার সিস্টেমে কনভার্ট হতে হবে। টেক্সট টু বাইনারি, একটা টেক্সট থাকবে সেটা বাইনারিতে কনভার্ট হতে হবে, একটা বাইনারি থাকবে সেটা টেক্সটে কনভার্ট হতে হবে। এরপরে হচ্ছে রিয়েল টাইম আপডেট হতে হবে, অর্থাৎ আমার কোনো সাবমিট করা লাগবে না। যখনই আমি বাইনারিতে চেঞ্জ করব অটোমেটিক্যালি বাকিগুলো আপডেট হতে হবে, যখনই আমি ডেসিমালে চেঞ্জ করব তখনই বাকিগুলো চেঞ্জ হয়ে যেতে হবে। নো এক্সট্রা বাটন, এবং এই যে একটু আগে যেটা বলছিলাম কোনো সাবমিট বাটন থাকবে না, জাস্ট টাইপ করব, টেক্সট ফিল্ডে চেঞ্জ আসবে এবং অটোমেটিক্যালি সব জায়গায় আপডেট হবে। রিসেট ক্যানভাস, অবশ্যই ইউজারের রিসেট করার প্রয়োজন হতে পারে। ইউজার কিন্তু তার রিকোয়ারমেন্টসের ভেতরে কোথাও রিসেট করার কথা বলেনি, কিন্তু আমি একজন ডেভেলপার হিসেবে জানি যে আমি যদি তাকে রিসেট বাটনটা না দিই তাহলে সে কিছুদিন পরে ব্যবহার করতে করতে বিরক্ত হয়ে যাবে, কারণ সে বারবার ব্যাক স্পেসে যে জিরোতে নিয়ে যাবে না। তার কি করতে হবে, তার যে কোনো একটা ক্যানভাস থাকতে পারে, সেখানে সে কয়েকটা ক্যালকুলেশন করতে পারে, কনভার্সন করতে পারে, ফাইনালি তার রিসেট করার প্রয়োজন হতে পারে নতুন নাম্বারের জন্য। সেজন্য ইজিলি রিসেট করতে পারে, এই জন্য আমরা তাকে একটা রিসেট বাটন প্রোভাইড করব। দিস আর দ্য বেসিক রিকোয়ারমেন্টস অফ দিস অ্যাপ্লিকেশন। যেহেতু এটা একটা ছোট্ট অ্যাপ্লিকেশন সেহেতু এখানে আমার খুব বেশি রিকোয়ারমেন্টস নেই, এই কয়টা রিকোয়ারমেন্টস ফুলফিল করতে পারলেই আমাদের কাজ হয়ে যাবে। বাট লার্জ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের এরকম রিকোয়ারমেন্টসের একটা বই তৈরি হয়ে যেতে পারে, প্রচুর রিকোয়ারমেন্টস থাকতে পারে এবং রিকোয়ারমেন্টসগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আমাদের অ্যানালাইসিস করার প্রয়োজন হতে পারে, এবং প্রয়োজন হতে পারে না, প্রয়োজন হয় লার্জ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। ওকে, দেন আমরা কিছু রিসার্চ করি। এবার আমরা মূলত যে রিসার্চগুলো করব সেগুলো সরাসরি বিজনেসের সাথে রিলেটেড, এবং একটা প্রোডাক্ট তৈরি করার পূর্বে যে কোনো সফটওয়্যার প্রোডাক্ট বা যে কোনো ফিজিক্যাল প্রোডাক্ট তৈরি করার পূর্বেই এই রিসার্চগুলোর প্রয়োজন পড়ে, এবং এগুলো ব্যবহার করা হয় ইউজার এক্সপিরিয়েন্স বা ইউজার ইন্টারফেস ডিজাইনের ক্ষেত্রে। প্রথমেই আমাদের প্রোডাক্ট রিসার্চ এবং ডিজাইন ডিসিশনটা দরকার পড়বে। আমরা প্রথমে যেটা করতে পারি সেটা হচ্ছে রিসার্চটাকে আমরা কয়েক ভাগে ভাগ করে নিতে পারি। যেমন হচ্ছে প্রথমে আমরা ব্র্যান্ড রিসার্চ করতে পারি। ব্র্যান্ড রিসার্চের জন্য আমাদের আরও কিছু বিষয়বস্তু আছে। ব্র্যান্ড রিসার্চকে বলা হয় ব্র্যান্ড রিসার্চ, মার্কেট রিসার্চ, আর কম্পিটিটর রিসার্চ, বিজনেস রিসার্চ, এরকম অনেক কিছু বলা হতে পারে, কিন্তু আলটিমেটলি সব কিছুর মূল উদ্দেশ্যই হচ্ছে ব্র্যান্ডটাকে রিসার্চ করা, একটা প্রোডাক্ট ব্র্যান্ডের মতো করে তৈরি করা। আমি কিন্তু এখানে প্রোডাক্ট বলতে যে কোনো একটা বেসিক আপনার পার্সোনাল পোর্টফোলিওর কথা বলছি না। হ্যাঁ, অবশ্যই আপনি যদি নিজেকে একজন ব্র্যান্ড মনে করেন এবং ব্র্যান্ড হিসাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে চান তাহলে আপনার ক্ষেত্রেও এই কথাগুলো সব কিছু প্রযোজ্য। বাট আমি যে বিষয়গুলো তুলে ধরছি সেগুলো এন্টারপ্রাইজ লেভেলের অ্যাপ্লিকেশনে ব্যবহার করা হয়, এবং আমরা যে কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করার পূর্বে এই রিসার্চগুলো করে থাকি। ব্র্যান্ড রিসার্চের ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলোকে ফোকাসে দিতে হবে সেটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। একটা ব্র্যান্ড, প্রত্যেকটা ব্র্যান্ডের কিছু রিকগনিশন বিষয়বস্তু থাকে, সেই বিষয়বস্তুগুলো আমাদেরকে ফোকাসে রাখতে হবে। এই প্রত্যেকটা বিষয় আমি যা আলোচনা করব সেগুলো ইউএক্স এর ন্যানো ক্যাম্পে আমরা ডিটেলসে আলোচনা করব, বাট এখানে আমরা জাস্ট ওভারভিউ দিচ্ছি। সো ব্র্যান্ড অ্যাওয়ারনেস সম্পর্কে আলোচনা করতে হবে, ব্র্যান্ড পারসেপশন, ব্র্যান্ডের থিঙ্কিং আমাদেরকে বুঝতে হবে, ব্র্যান্ডের সাইকোলজি বুঝতে হবে, ব্র্যান্ড অ্যাফিনিটি, কীভাবে একটা ব্র্যান্ডকে মানুষের সামনে রিপ্রেজেন্ট করলে মানুষের কাছে সেটা গ্রহণযোগ্য হবে, মানুষ সেটা ইজিলি গ্র্যাব করবে, সেই বিষয়গুলোকে ফোকাসে দিতে হবে। ভ্যালু প্রপোজিশন, একটা ব্র্যান্ড কী ভ্যালু প্রোভাইড করছে সেটাকে ফুটায় তুলতে হবে, এবং কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে। অর্থাৎ আমার যে ব্র্যান্ড, সেই সেম টাইপের ব্র্যান্ড তো আরও আছে, তারা তো আমাদের মার্কেটে তো কম্পিটিটর এক্সিস্ট করে। আমি তো একদম নিউ প্রোডাক্ট নিয়ে কাজ করছি না। যদি আমি নিউ প্রোডাক্ট নিয়ে কাজ করি সেক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন, সেই ক্ষেত্রেও কিছু না কিছু কম্পিটিটর পাওয়া যেতেই পারে, সেম ক্যাটাগরির বা কিছু না কিছু কম্পিটিটর থাকবেই। তো আমাদেরকে প্রথমে দেখতে হবে যে আমরা যে প্রোডাক্টটা তৈরি করছি সেই প্রোডাক্টটার কম্পিটিটর কারা আছে, কারা কারা সেম সার্ভিস প্রোভাইড করছে, তাদেরকে নিয়েও রিসার্চ করতে হবে। দিস ইজ অল অ্যাবাউট ব্র্যান্ড রিসার্চ। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে ব্র্যান্ড রিসার্চ টেকনিক্স। ব্র্যান্ড রিসার্চ করার জন্য আমাদের অনেকগুলো টেকনিক্স আছে, যেমন আমরা সার্ভে করতে পারি, অনেকগুলো মানুষের ভেতরে কিছু কোশ্চিন থ্রো করতে পারি আমার ব্র্যান্ড রিসার্চটা কমপ্লিট করার জন্য, সেটাকে বলা হতে পারে সার্ভে। ইন্টারভিউ নিতে পারি আমরা ইন্ডিভিজুয়ালি কিছু পার্সনের, কিছু এই টাইপের প্রোডাক্ট ব্যবহার করে বা এই টাইপের প্রোডাক্ট বুঝতে পারবে এই ধরনের কিছু মানুষের সাথে আমরা ইন্টারভিউ নিতে পারি। যেমন নাম্বার সিস্টেম কনভার্টার তৈরি করার পূর্বে যারা নাম্বার সিস্টেমে কাজ করে, ম্যাথমেটিক্স নিয়ে কাজ করে, তাদের সাথে আমরা কমিউনিকেট করতে পারি, তাদের ইন্টারভিউ নিতে পারি একটা অ্যাপ্লিকেশন কেমন হওয়া উচিত সেই বিষয়ে।
টেস্টিং করতে হবে, আমাদের বিভিন্ন রকম টেস্টিং আছে। আমরা এবি টেস্টিং করতে পারি, আমরা একটা বেসিক পেজ তৈরি করে সেই পেজটা ইউজারের সামনে প্রোভাইড করতে পারি, যে ইউজার টেস্ট করে দেখবে আমাদের অ্যাপ্লিকেশনটা কেমন লাগে বা আমাদের আইডিয়াটা কেমন লাগে। টেস্টিং অনেক রকমের আছে, যে কোনো টেস্টিং আপনি করতে পারেন। এরপরে আসে হচ্ছে ফোকাস গ্রুপ। আমাদের অনেকগুলো পাবলিক মিলে একটা গ্রুপ ক্রিয়েট করে তাদের ভেতরে আমরা আমাদের আইডিয়াটা শেয়ার করতে পারি, তাদেরকে দিয়ে কিছু কাজ করাতে পারি। তাদের মানে দিস ইজ কাইন্ড অফ সার্ভে, বাট ডিফারেন্ট ওয়েতে। আপনার এরিয়াতে আপনি কয়েকজন পিপল দিয়ে একটা গ্রুপ তৈরি করে আপনার প্রোডাক্টের ব্র্যান্ডের অ্যাওয়ারনেস চেক করাচ্ছেন, ব্র্যান্ডের প্রোডাক্টটার ভ্যালু চেক করাচ্ছেন, প্রোডাক্টটার ব্যবহারকারীরা কী বলছে সেই বিষয়টা নিয়ে টেস্ট করছেন। অ্যানালিটিক টুলস, বিভিন্ন রকম অ্যানালিটিক্সের টুলস আছে, যেই টুলসগুলোতে আপনি যে প্রোডাক্টটা তৈরি করছেন তার বিষয়ে হিস্টোরি পাওয়া যেতে পারে, তার ইউজার পাওয়া যেতে পারে, ইউজারের আরও ডিটেলস পাওয়া যেতে পারে। এই অ্যানালিটিক্স টুলস অনেক কাজে দিতে পারে। সোশ্যাল লিসেনিং টুলস, বলতে কাইন্ড অফ আমি ফেসবুকেই একটা পোস্ট করতে পারি, ফেসবুকে পোস্ট করে জানতে পারি যে এই প্রোডাক্টটার আসলে কোনো চাহিদা আছে কিনা, কী করা উচিত না উচিত, ঠিক আছে। বা ফেসবুক থেকে আমি আমার ব্র্যান্ডের অবস্থা সম্পর্কেও জানতে পারি। So these are tools, these are techniques actually we use to research about our brand. এই টুলসগুলো ব্যবহার করে, এই টেকনিক্সগুলো ব্যবহার করে আমরা আমাদের ব্র্যান্ড রিসার্চ করতে পারি। এবার আসা যাক পার্সোনা রিসার্চ নিয়ে। পার্সোনা বলতে কি অ্যাকচুয়ালি? পার্সোনা বলতে আমরা একটা ফেক প্রোফাইলকে কল্পনা করে নিতে পারি। আমার প্রোডাক্টটা কে ব্যবহার করবে সেই ব্যবহারকারীর একটা কাল্পনিক রূপ আমরা তৈরি করতে পারি। পার্সোনা তৈরি করার বিভিন্ন অনলাইন টুলস আছে, যেখানে আমরা কাল্পনিক একজন মানুষকে তৈরি করছি, কাল্পনিক ডেমোগ্রাফিক বসিয়ে দিচ্ছি, কাল্পনিক এজ টেজ হাবিজাবি যা যা বিষয়বস্তু আছে সেগুলো বসিয়ে দিচ্ছি, দিয়ে তাকে দিয়ে রিসার্চ করাচ্ছি, তার জন্য রিসার্চ করাচ্ছি। সো ইউজার পার্সোনা রিসার্চ বা ইউজার রিসার্চও বলা হয় এটাকে। সো আমরা প্রথমে যেটা করতে পারি সেটা হচ্ছে মাইন্ড ইউজার। আমাদের প্রোডাক্টটা ব্যবহার করবে এরকম ইউজার খুঁজে বের করতে পারি। যেমন আমাদের ক্লায়েন্ট কিন্তু একটা হিন্টস আমাদেরকে দিয়েছে যে এই প্রোডাক্টটা যারা ব্যবহার করবে তারা নাম্বার সিস্টেম সম্পর্কে জানে, তো তাদের মতো করে আমরা কিন্তু পার্সোনা তৈরি করতে পারি। এই ক্ষেত্রে আমাদের দুই টাইপের পার্সোনা ক্রিয়েট করার প্রয়োজন হতে পারে, বা একাধিক টাইপের পার্সোনা ক্রিয়েট করার প্রয়োজন হতে পারে। দুই টাইপ ন্যূনতম, আমি এই জন্যই বললাম যে ছেলে এবং মেয়ে। মেল যারা ইউজার্স আছে তাদের চেহারা একরকম হবে, চেহারা বলতে অ্যাকচুয়ালি তাদের চাহিদা একরকম হবে। ফিমেল যারা আছে তাদের, ফিমেল ব্যবহারকারীদের চাহিদা আর এক রকম হবে। তো তাদের ওপরে ভিত্তি করে কিন্তু আমাদের ডিজাইনটা করতে হবে বা প্রোডাক্টটার ডিজাইন করতে হবে। এরপরে এসেছে ইউজার ডেমোগ্রাফি। ইউজার কোথায় থাকে, ইউজারের বেসিক যে রিকোয়ারমেন্টস সেগুলো সম্পর্কে আমাদের রিসার্চ করতে হবে। আমাদের প্রোডাক্টটা যারা ব্যবহার করবে তাদের ডেমোগ্রাফির কথা বলছি, ইউজারের সাইকোলজির কথা বলছি। মেল ফিমেল দুইটা ডিফারেন্ট সাইকোলজি, তাদের সাইকোলজির কথা বলছি। এই সব সাইকোলজি বা এই সব কিছু মিলে আমরা কিছু ফেক পার্সোনা, 2টা বা 3টা ফেক পার্সোনা ক্রিয়েট করে তাদের উপরে ভিত্তি করে মাল্টিপল ডিজাইন করতে পারি। একটা ডিজাইন না, মাল্টিপল ডিজাইন করতে পারি। অ্যান্ড ফাইনালি এই সবগুলোকে বেস করে একটা ফাইনাল ডিজাইন করতে পারি, যেই ডিজাইনটা অলমোস্ট আমাদের তৈরি করা 3টা বা 4টা ফেক পার্সোনার পাবলিকের জন্য প্রযোজ্য হয়। অর্থাৎ 3 টাইপের বা 3 ক্যাটাগরির মানুষই বা 5 ক্যাটাগরির মানুষই যেন আমাদের প্রোডাক্টটা পছন্দ করে। রিয়েল ইন্টারভিউ, আমরা রিয়েল ইন্টারভিউ নিতে পারি। এই ফেক পার্সোনার পরে ফেক দিয়ে আমরা একটা তৈরি করলাম, তৈরি করার পরে যা তৈরি করলাম সেই বিষয়ে আমরা রিয়েল এই ধরনের পার্সোনার কাছে যেতে পারি খুঁজে বের করে। অবশ্যই এটা কস্টলি। তারপরে তার মতামত বা অপিনিয়ন নিতে পারি আমরা। এই সবগুলো বিষয় কিন্তু আমরা আমাদের ন্যানো ক্যাম্পে ইনক্লুড করব, বা আমাদের বুট ক্যাম্পেও এগুলো ইনক্লুডেড অবস্থাতে আছে। তবে ন্যানো ক্যাম্পে এগুলোর ডিরেক্ট ব্যবহারে চলে যাওয়া হবে, যে কেন এটা দরকার, কোথায় এটা দরকার, এই বিষয়গুলোতে চলে যাওয়া হবে। ব্র্যান্ড রিসার্চ এবং পার্সোনাল রিসার্চ করার পরেই আমরা কিন্তু একটা ডিজাইন ডিসিশনে চলে যেতে পারি, যে আমাদের কালার কী হবে, আমাদের টাইপোগ্রাফি কী হবে, আমাদের কী কী ইলাস্ট্রেশন লাগবে, বা ইলাস্ট্রেশন লাগলে তার কালারটা কী হবে, তার ব্যাকগ্রাউন্ডটা কী হবে, তারপরে হচ্ছে আইকনস কী হবে। আমরা এটা কি আইকনস পারচেস করব বাইরে থেকে কোনো একটা থার্ড পার্টি সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে, অথবা আমরা আইকনস কি নিজেরা কাস্টমভাবে তৈরি করব, বা ডিজাইন কিটস, ডিজাইনের জন্য যা যা দরকার সব কিছু আমরা কিন্তু এখন ডিসিশন নিতে পারি যে আমাদের এই বিষয়গুলো কি হবে, কারণ আমাদের কাছে এনাফ রিসার্চ আছে। এরপরে আমাদের যেটা কাজটা করতে হবে সেটা হচ্ছে সাইট ম্যাপ। সাইট ম্যাপ আসলে একটু পরেই করতে হয়, সো তারপরেও আমি আগে লিখে ফেলছি, তাই হয় আমি আগেই বলছি। সাইট ম্যাপ হচ্ছে একটা অ্যাপ্লিকেশনে কয়টা পেজ থাকবে, মানে কী কী পেজ থাকবে, এক কথায় হায়ারার্কি, নেভিগেশনের যে হায়ারার্কি সেটা হচ্ছে সাইট ম্যাপ। আপনি যদি একটা ব্লগ সাইট ডেভেলপ করেন সেক্ষেত্রে হোম পেজ থাকবে, ব্লগ পেজ থাকবে, অ্যাবাউট পেজ থাকবে, হেল্প পেজ থাকবে, কন্ট্যাক্ট আস পেজ থাকবে। এরকম একটা ই কমার্সের সাইটে গেলে দেখবেন যে এরকম অসংখ্য মেনু থাকবে। তো আপনার যে নেভিগেশনটা, সেই নেভিগেশনের যে হায়ারার্কিটা, সেই হায়ারার্কিটাই মেইনলি
সাইট ম্যাপ ডিজাইন করার অসংখ্য টুলস আছে। এখানে ফ্লো ম্যাপ ব্যবহার করে একটা ডিজাইন দেখানো হয়েছে, যেটা মূলত আমি গুগল থেকে ডাউনলোড করেছি। তবে ক্যাম্পে অবশ্যই, ন্যানো ক্যাম্পে অবশ্যই ফ্লো ম্যাপের কাজটা দেখানো হবে। আর সাইট ম্যাপের কাজটা পরে আসে একটু, তার পূর্বেই আসে হচ্ছে ইনফরমেশন আর্কিটেকচার। ইনফরমেশন আর্কিটেকচার আর এসআরএসের ভেতরে কিছুটা মিল আছে। ইনফরমেশন আর্কিটেকচারটা দেখতে অনেকটা এরকম। এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনে কি থাকবে না থাকবে সব কিছু র ইনফরমেশন। সহজ কথায় এই আর্কিটেকচারটা দেখেই সাইট ম্যাপ প্ল্যান করা হবে বা অ্যাপ্লিকেশনের ডিজাইনটা প্ল্যান করা হবে। একজন ইউআই ইউএক্স ডিজাইনার কিন্তু আপনার অ্যাপ্লিকেশন সম্পর্কে ডিটেলস জানবে না যে আপনি এটা কীভাবে ডেভেলপ করবেন। তার কাছে কিছু ইনফরমেশন প্রোভাইড করতে হবে, আপনার বিজনেসের রিসার্চ প্রোভাইড করতে হবে। রিসার্চটা সেও করতে পারে, আপনি নিজেও করে দিতে পারেন। ব্র্যান্ড নিয়ে আপনার ব্র্যান্ডের যদি কোনো পছন্দের কালার থাকে, সেই কালারটা আপনি আগেই বলে দিতে পারেন ব্র্যান্ড রিকগনিশনের জন্য। আপনার ব্র্যান্ডের লোগো আপনি প্রোভাইড করতে পারেন। আবার আপনি স্টার্টিংয়েই বলে দিতে পারেন যে আমার কিচ্ছু নেই, আমার সব কিছু আপনিই করবেন। সেটাও সম্ভব একজন ইউআই ইউএক্সের জন্য। তো একটা প্রজেক্ট করার পূর্বে প্রথমেই আপনাকে একটা বেসিক রিকোয়ারমেন্টস প্রোভাইড করতে হবে, যেখান থেকে একটা ইনফরমেশন আর্কিটেকচার তৈরি করা হবে। যেই আর্কিটেকচারে মোটামুটি কন্টেন্টস থাকবে, কোথায় কী পেজ থাকবে, ইচ অ্যান্ড এভরি ডিটেলস থাকবে। তার উপরে ভিত্তি করেই মূলত ইউজার সাইট ম্যাপ তৈরি করবে, ইউজার ফ্লো ডায়াগ্রাম তৈরি করবে। কাইন্ড অফ ইনফরমেশন আর্কিটেকচার দেখতে এরকমই হয়, আরও সুন্দর করে করা যেতে পারে। এখানে খুব কম ইনফরমেশন আছে আপনাদেরকে বোঝানোর জন্য, এবং এটা আমি গুগল থেকে ডাউনলোড করেছি। এরপরে যেটা আসে সেটা হচ্ছে ইউজার ফ্লো। ইনফরমেশন আর্কিটেকচারের পরে আসবে সাইট ম্যাপ, সাইট ম্যাপের পরে আসবে ইউজার ফ্লো। ইউজার ফ্লো আর সাইট ম্যাপ প্রায় কাছাকাছি, অর্থাৎ এই তিনটা বিষয় খুব কাছাকাছি। ইনফরমেশন আর্কিটেকচার, সাইট ম্যাপ এবং ইউজার ফ্লো, ভেতরকার ডিটেলসটা খুবই, মানে ডিফারেন্সটা খুবই সীমিত। ইউজার ফ্লোর ক্ষেত্রে ব্যাপারটা কি হয়, ইউজার একটা পেজ থেকে আরেকটা পেজে কিভাবে যাবে। ফর এক্সাম্পল, আপনি একটা ফর্ম সাবমিট করলেন, ফর্ম সাবমিট করলে সেটা সাকসেসও হতে পারে, সেটা ফেইলডও হতে পারে। সেটা যদি সাকসেস হয় তাহলে এক ধরনের পেজে যাবে, সেটা যদি ফেইলড হয় তাহলে আরেক ধরনের পেজে যাবে। তাহলে ইউজার কোথা থেকে কোথায় যাবে, ওকে, ইউজারের ইন্টারাকশনগুলো কি হবে, তার পুরো কনসেপ্টটাকে একটা ডায়াগ্রামে রূপান্তর করলে সেটা হয় হচ্ছে একটা ইউজার ফ্লো ডায়াগ্রাম, যেটা দেখতে অনেকটা এইরকম। এবং এটা আমরা অবশ্যই গুগল থেকে ডাউনলোড করেছি। ইউজার ফ্লো ডায়াগ্রাম তৈরি করার জন্য কিছু ডায়াগ্রামের সিম্বলস আছে, যে সিম্বলসগুলো এই যে এরকম। ভিডিওটা পজ করে আপনি এখান থেকে প্রত্যেকটা সিম্বলের মিনিং দেখতে পারেন, অথবা আপনি ইউজার ফ্লো সিম্বল ডায়াগ্রাম লিখে, ইউজার ফ্লো ডায়াগ্রাম সিম্বলস লিখে গুগলে সার্চ করলে এই সিম্বলগুলো চেহারা আপনি পেয়ে যাবেন। প্রত্যেকটা সিম্বল কোনটার কী কাজ, ডিটেলস আপনি সেখান থেকেও দেখতে পারবেন, যেটা আমরা মেনলি ন্যানো ক্যাম্পে ডিটেলসে জানাবো, এবং আমাদের বুট ক্যাম্পেও এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয় ডিটেলসে। বুট ক্যাম্পে তো আসলেই একটু বেশি ডিটেলস আলোচনা হবে। ওকে ফাইন। তারপরে হচ্ছে লো ফিডালিটি ওয়্যার ফ্রেমিং। একটা আইডিয়া, আমার বিজনেস সম্পর্কে বা আমার অ্যাপ্লিকেশন সম্পর্কে আমার হোল আইডিয়া তৈরি হয়ে গেছে। আমি জানি আমার এখানে কয়টা পেজ থাকবে, ইউজার কি করবে না করবে। এরপরে আসলে আমার লেআউট তৈরি করতে হবে যে আমি কোথায় কি রাখবো। তো একবারে লেআউট তৈরি করার পূর্বে আমরা খাতা কলমে খরচ কম করে, মানে বিনা খরচে একটা আইডিয়া জেনারেট করতে হয়, রাফ, ঠিক আছে, যে আমি এখানে নেভিগেশন বার রাখতে পারি, এখানে আমি সার্চ আইকন রাখতে পারি, এখানে আমি মেনু রাখতে পারি, এখানে আমি একটা ব্যানার রাখতে পারি। এটাকে বলা হয় লো ফিডালিটি ওয়্যার ফ্রেমিং। এটা দেখতে অনেকটা এরকম, কাগজে কলমে আপনি করতে পারেন। অর্থাৎ একটা আইডিয়া এসছে, আপনি আঁকাআঁকি করছেন যে এখানে আমি এটা রাখবো, ওখানে আমি এটা রাখবো, তারপরে সেটাকে আপনি প্রোটোটাইপে বা মক আপে রূপান্তর করতে পারেন। এইটা অনেকটা এরকম যে আপনি একটা ব্লগের এরকম চেহারা দাঁড় করাইছেন, মানে কোনো রকম কোনো স্টাইল নেই, কিচ্ছু নেই, 5 মিনিট লাগবে আপনার একটা আইডিয়া করতে এবং সেটা রিপ্রেজেন্ট করতে। এরকম আপনি 10 রকমের মডেল তৈরি করতে পারেন। তারপরে যেটা মনে হবে সেটা নিয়ে আপনি কাজ করবেন ফিউচারে। এরপরে আসে হচ্ছে ইউআই ডিজাইন অ্যান্ড মকআপ। এটা করার জন্য মেনলি আমরা অনেক টুলস ব্যবহার করতে পারি। এটাই মূলত ভিজুয়াল একটা আউটপুট। এতক্ষণ ধরে যা যা করলাম তার কোনো ভিজুয়াল আউটপুট নেই, এতক্ষণ ধরে করলাম রিসার্চ। সেই রিসার্চের পরে এবার আমাদের দরকার ইউআই আউটপুট, যেটা আমি আমার ক্লায়েন্টকে দেখাইতে পারি যে দেখো ভাইজান, তোমার জন্য আমি এই ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করতে চাচ্ছি, হবে তো, নাকি কী কী চেঞ্জ আসবে। ডিরেক্টলি একটা অ্যাপ্লিকেশন তৈরি করার পূর্বে আমাদের মকআপটা তৈরি করতে হবে। মকআপটা তৈরি করলে কি হবে, ইউজারের যদি কোনো চেঞ্জ থাকে, ইউজারের যদি কোনো আপডেট থাকে, কোনো ফিচার্স অ্যাড থাকে বা ফিচার্স বাদ দিতে হয়, সেগুলো ইউজার আগে থেকেই বুঝতে পারবে। ইউআই ডিজাইন করার জন্য প্রচুর টুলস আছে বাজারে। সবথেকে বেশি ব্যবহৃত, একটা সময় সবথেকে বেশি ব্যবহৃত টুলস হচ্ছে ফটোশপ। আপনারা হয়তো সবাই নাম শুনে থাকবেন, পিএইচডি টু এইচটিএমএল। মানে একজন গ্রাফিক ডিজাইনার, সে হচ্ছে ফটোশপে বসে একটা ওয়েবসাইটের লেআউট তৈরি করে, তারপরে একজন এইচটিএমএল সিএসএস যারা কাজ করে, যারা ডিজাইনার,
তারা টেমপ্লেটে কনভার্ট করে। তো এটাকেই বলা হয় পিএইচডি টু এইচটিএমএল। কিন্তু এখন ফটোশপ আর ব্যবহার করা হয় না এই কাজটাতে। আপনি ফটোশপ ব্যবহার করতে পারেন, ইলাস্ট্রেটর ব্যবহার করে ওয়েবসাইটে ডিজাইন করতে পারেন, বাট এই টুলসগুলো এখন ওর্থলেস। কেন ওর্থলেস? এই টুলসগুলোতে মানে এত কিছু ফিচার্স দেওয়া আছে যে ফিচার্সগুলো একটা ওয়েবসাইটের লেআউট তৈরি করার জন্য অনেক বেশি। এত কিছু আমার দরকার নেই। একটা ওয়েব ইউআই তৈরি করার জন্য যদি এত টুলসই লাগতো তাহলে তো হয়ে যেত। এত টুলস লাগে না। অবশ্যই এখনও দিস টুলস আর গুড এনাফ, কিন্তু দরকার নেই। এই কাজটা করার জন্য, ইউআই ডিজাইন করার জন্য স্পেসিফিকভাবে কিছু টুলস তৈরি করা হয়েছে ইউজার ইন্টারফেস তৈরি করার উদ্দেশ্যে, যেন আপনি খুব কম সময়ে ভালোভাবে খুব দ্রুত ওয়েব ইউআই ডিজাইন করতে পারেন। তার জন্য বেস্ট টুলস আমার মতে ফ্রি ফিগমা। আমরা আমাদের প্রজেক্টে ফিগমা ব্যবহার করব। অ্যাডোবি এক্সডি, এটাও ফ্রি। দুইটা প্রজেক্ট যত সম্ভব ফ্রি, তবে আমরা এটা ব্যবহার করব না। তবে এটাও খুবই সুন্দর একটা টুলস, আপনি ইচ্ছা করলেই ব্যবহার করতে পারেন, বাট আমরা ফিগমার সাথেই কাজ করব। স্কেচ, আপনি যদি ম্যাক ইউজার হন আর আপনার পকেটে যদি কিছু টাকা থাকে তাহলে আই সাজেস্ট গো উইথ স্কেচ। মার্কেট ইউআই টুলসের যে মার্কেট শেয়ার, সেই মার্কেট শেয়ারের 40%-এর বেশি শেয়ার স্কেচের, তারও বেশি। আর বাকি সব টুলস মিলে 60% শেয়ার। কারণ স্কেচ আলটিমেট টুল, যেই টুলসটা ব্যবহার করে অ্যাজ ইউজুয়াল আমরা যত প্রোডাক্ট, যত অ্যাপ্লিকেশন ব্যবহার করি বা ওয়েবসাইট ব্যবহার করি দেখি, তার ইউআই ইউএক্স তৈরি করা হয়েছে স্কেচে। প্রবাবলি মোস্ট অফ দ্য কেস তাই হওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ সমস্ত প্রফেশনালসরা স্কেচ ব্যবহার করে, আর এটা শুধুমাত্র ম্যাকের জন্যই অ্যাভেলেবেল। অ্যাকচুয়ালি দেয়ার আর 1000+ টুল, ঠিক আছে? ইউআই ডিজাইন করার জন্য থাউজেন্ড টুলস আছে। তো আপনি যেটা খুশি সেটা ব্যবহার করতে পারেন। আমার কথা হচ্ছে, আমি যদি ইউআইটা তৈরি করতে পারি তাহলেই হলো, আমার কাজ হওয়া দিয়ে কথা, আর কোনো এক্সট্রা কথা নেই। তবে আমরা ফিগমা ব্যবহার করব। এবার আসে হচ্ছে প্রোটোটাইপিং। প্রোটোটাইপিং মানে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন, তার কোনো লজিক থাকবে না, কিন্তু ট্যাপ করলে, বিভিন্ন বাটনে কাজ করলে যে পেজগুলো আসার কথা, যে কাজগুলো হওয়ার কথা, সব কিছু হবে। ওকে, মানে আমার লজিক থাকবে না। লজিক তো আমাকে কোডে লিখতে হবে, কিন্তু একটা টুলস ব্যবহার করেই আমরা একটা অ্যাপ্লিকেশন তৈরি করার পূর্বেই অ্যাপ্লিকেশনটা তৈরি হওয়ার পরে কীভাবে বিহেভ করবে সেগুলো তৈরি করা সম্ভব। এবং বর্তমানে তাই হয়, প্রোটোটাইপটা তৈরি করে নিতে হয়। আগেই ক্লায়েন্ট বুঝে নেয় যে আমার অ্যাপ্লিকেশন কীভাবে কাজ করতে যাচ্ছে, কোন বাটনে ক্লিক করলে কী হতে যাচ্ছে, কীভাবে অ্যানিমেশন হতে যাচ্ছে, কীভাবে টেক্সট ইনপুট হতে যাচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং একজন ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন তৈরি হওয়ার পূর্বেই বুঝতে পারে। তাহলে এখানে তার ডিসিশন নিতে সহজ হয় যে আমরা কি এই অ্যাপ্লিকেশনটা তৈরি করব নাকি কোনো কিছু চেঞ্জ আনবো। এই কাজটা করার জন্য বাজারে অসংখ্য টুলস আছে। ফিগমার ভেতরে বিল্ট ইনভাবেই আপনি প্রোটোটাইপিং করতে পারবেন। প্রোটোটাইপিংয়ের ইঞ্জিনও দেওয়া আছে, ফুল সাপোর্ট দেওয়া আছে। আমরা ফিগমাই ব্যবহার করব কারণ আমাদের অ্যাপ্লিকেশনটা খুবই ছোট। অ্যাডোবি এক্সডির ভেতরেও প্রোটোটাইপিং করার টুলস দেওয়া আছে। আপনি ইউআই ডিজাইনও করতে পারবেন, প্রোটোটাইপিংও করতে পারবেন। স্কেচ, অবভিয়াসলি স্কেচের ভেতরেও প্রোটোটাইপিং টুলস দেওয়া আছে, বাট ইনভেশন স্টুডিও প্রোটোটাইপিংয়ের জন্য ওয়ান অফ দ্য বেস্ট টুলস। ওকে, ওয়ান অফ দ্য বেস্ট টুলস হচ্ছে ইনভেশন স্টুডিও, আপনি এটাও চুজ করতে পারেন। আর ফাইনালি ফ্রেমার। যদি আমাদের প্রজেক্টটা বড় হতো তাহলে আমরা ফ্রেমার ব্যবহার করতাম। অবশ্যই আমাদের ন্যানো ক্যাম্পে কিছু অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা ফ্রেমার ব্যবহার করব, বাট এই ডেমো ক্যাম্পে আমরা ফ্রেমার ইউজ করব না, কারণ ফ্রেমারটা একটু জটিল। ফ্রেমার করতে গেলে আপনার কোডিং কিছুটা নলেজ দরকার হতে পারে, না হলেও সমস্যা নেই, কাজ চালানো যাবে, তবে কোডিং জানলে অনেক বেশি বেটার হয়। আমরা এই কোর্সে ফিগমাই ব্যবহার করব। এছাড়াও দুনিয়াতে প্রায় 1000+ বা তারও বেশি লক্ষ লক্ষ টুলস হতে পারে আছে প্রোটোটাইপ করার জন্য। আপনি আপনার পছন্দ মতো যে কোনো টুলস ব্যবহার করে প্রোটোটাইপ করতে পারেন, টোটালি ডিপেন্ডস অন ইউ। এরপরে আর কিছু নেই অ্যাকচুয়ালি। এবার আমাদের প্রজেক্টটা প্ল্যানিং করতে হবে। আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে মোস্ট অফ দ্য টাস্ক যেগুলো বললাম, বিজনেস রিসার্চ, ব্র্যান্ড রিসার্চ, বা হচ্ছে আপনার ইউজার রিসার্চ, পার্সোনা ক্রিয়েট করা, এই ধরনের কাজগুলো সবই আমি বিহাইন্ড দ্য সিন করে ফেলবো। আমাদের অ্যাপ্লিকেশনটা যেহেতু সিঙ্গেল পেজেই হয়ে যাচ্ছে, সেহেতু আমাদের কোনো সাইট ম্যাপের প্রয়োজন হচ্ছে না। আমাদের অ্যাপ্লিকেশনে খুব বেশি ইনফরমেশনও থাকছে না, যার ফলে আমাদের ইনফরমেশন আর্কিটেকচারের দরকার হচ্ছে না। এবং যেহেতু একটাই পেজ, তাই কোনো ইউজার ফ্লোরও দরকার হচ্ছে না। আর বাকি যে বিহাইন্ড দ্য সিন ব্র্যান্ডের রিসার্চগুলো, সেগুলো আমি আগে থেকেই করে আপনাদের জন্য একটা ডিজাইন সিস্টেম দাঁড় করাবো, যেটা নিয়ে আমরা ইউআইয়ের ক্লাসে আলোচনা করব যে কীভাবে আমি ডিজাইন সিস্টেমটা তৈরি করলাম। ওকে, তো এরপরেও আমাদের কিছু কাজ আছে, সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট কালেকশন। সেটা আমরা অলরেডি কিছুটা করেছি। এরপরে একটা ডকুমেন্টস আমরা করতেও পারি, নাও করতে পারি। তবে আমার মনে হয় যে একটা ফিজিক্যাল ডকুমেন্টস থাকা উচিত আমাদের রিকোয়ারমেন্টসের উপরে ডিটেইলড করে, যেন আমরা সহজে ওটা দেখে ডিজাইনও করতে পারি এবং ডেভেলপমেন্টও করতে পারি। এরপরে আসে হচ্ছে বিল্ড সিস্টেম ডিজাইন।
বিল্ড সিস্টেম ডিজাইন না, সরি, কারণ এখানে আমার কোনো সিস্টেম ডিজাইন নেই। বিল্ড ডিজাইন সিস্টেম, মানে আমরা ওই ডিজাইন সিস্টেমের কথা বলছিলাম, যেটা আমি তৈরি করব এবং সেটা তৈরি করে আপনাদের সাথে আমি আলোচনা করব যে কেন আমি কোনটা করলাম, কিভাবে সেটা করতে হয়। এরপরে হচ্ছে ক্রিয়েট অ্যাপ্লিকেশন ইউআই। আমরা ফিগমা ব্যবহার করে আমাদের অ্যাপ্লিকেশনের একটা ইউআই তৈরি করব। অবশ্যই ইউআই তৈরি করার পূর্বে আমরা একটা বেসিক মকআপও করে নিব, বা এটাকে বলে ওয়্যার ফ্রেমিং করে নিব, যেটাকে আপনারা বলছিলাম লো ফিডালিটি ওয়্যার ফ্রেমিং, সেটা আমরা করে নিব। তারপরে আমরা একটা অ্যাপ্লিকেশনের প্রোটোটাইপ তৈরি করব, অ্যান্ড ফাইনালি আমাদের ডেভেলপমেন্ট প্রসেসে চলে যাবে। এই পর্যন্তই আমাদের ইউআই ইউএক্সের কাজ। ইউআই ইউএক্সের কাজ বলতে আসলে আমরা অনেকেই ভাবি যে ইউআইটা রেডি করা, অর্থাৎ কি বলবো, জাস্ট ওই কোথায় কি বসবে সেটা তৈরি করা, কিন্তু এটা না। ইউআই ইউএক্স একটা লার্জ ফিল্ড, এবং বর্তমানে অন্য যে কোনো জবের মতো ইউআই ইউএক্সের চাহিদা প্রচুর। একজন ফ্রন্ট এন্ড ডেভেলপারের যেমন চাহিদা রয়েছে, একটা কোম্পানিতে ইউআই ইউএক্সের চাহিদাও তার থেকে বেশি রয়েছে। কারণ ফ্রন্ট এন্ডের কাজ করার লোক অনেক পাওয়া গেলেও ইউআই ইউএক্সের কাজ করার মতো যথেষ্ট যোগ্য লোক পাওয়া সম্ভব না। সো ইউআই ইউএক্স, শুধুমাত্র ইউআই ইউএক্স এখন একটা লার্জ কেরিয়ার হতে পারে, যেটা হয়তো আপনারা এখনও সবাই গেস করতে পারছেন না। তো যাদের ডিজাইন সেন্স কিছুটা ভালো, যারা মনে করেন যে আপনাদের ডিজাইন সেন্স ভালো, আপনারা ফটোশপ ইলাস্ট্রেটর এর আগে কাজ করেছেন বা করেননি, কিন্তু মোটামুটি ডিজাইন সেন্স ভালো, ডিজাইন ভালো লাগে, তো তারা নিঃসন্দেহে ইউআই ইউএক্স করতে পারেন। এবং ইউআই ইউএক্সের ন্যানো ক্যাম্পটা এখনও ওপেন আছে, সো আপনারা সেখানে সিট বুকিং দিতে পারেন নিজেদের। ইউআই ইউএক্স একটা অসাম ফিল্ড, এবং এখানেও আপনাকে হায়ার করা হবে হিউজ অ্যামাউন্ট অফ স্যালারি দিয়ে। শুধুমাত্র বাইরের দেশেই না, বাংলাদেশের ভেতরেও হিউজ পরিমাণ অপরচুনিটিস আছে ইউআই ইউএক্সের জন্য। তো দেরি না করে আপনারা চাইলে অবশ্যই ইউআই ইউএক্স স্টার্ট করতে পারেন। ওকে, তাহলে উই উইল ইউজ ফিগমা ফর এভরিথিং, যেটা আমি একটু আগেও বলেছিলাম। আমরা আমাদের এই প্রজেক্টে পুরোটা সময়ই ব্যবহার করব ফিগমা, কারণ ফিগমাতেই দুনিয়ার সব কিছু করা সম্ভব। ওকে, তাহলে আর দেরি না করে নেক্সট লেকচারে চলে যাই এবং ইউআই ইউএক্সের কাজ স্টার্ট করি।